পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলাদের জন্য একটি বিরাট বড় সুখবর নিয়ে আমি হাজির হয়ে গেছি। হ্যাঁ, আজকে আমি এমন একটি সরকারি চাকরি নিয়ে খবর নিয়ে এসেছি যে সরকারি চাকরিটি শুধুমাত্র মহিলাদের জন্য। ফলে এই ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন অনেকটাই কম। হ্যাঁ, শুধুমাত্র মহিলারাই কিন্তু এই সরকারি চাকরি পরীক্ষায় বুঝতে পারবে। সরকারি চাকরিটিকে দেখতেই পাচ্ছ, যেটা হলো আইসিডিএস। হ্যাঁ, আইসিডিএস। তো এই আইসিডিএস এর ক্ষেত্রে, এই সরকারি চাকরির ক্ষেত্রে তোমরা মহিলারা কিন্তু তোমরা নিজেদের রাজ্যে, নিজেদের জেলায়, নিজেদের ব্লকে, নিজেদের বাড়ির কাছেই কিন্তু তোমরা পোস্টিং পাবে। তোমরা যদি অষ্টম শ্রেণী পাস হও, দশম শ্রেণী পাস হও অথবা স্নাতক পাস হয়ে থাকো, তোমরা কিন্তু প্রত্যেকেই এলিজেবল এই এক্সামের জন্য। তাহলে বুঝতেই পারছো, তুমি তোমার পরিবার সামলে তুমি কিন্তু অনায়াসে এই সরকারি চাকরি কিন্তু করতে পারবে। এই সরকারি চাকরির কম্পিটিশন কম, সেই সঙ্গে এই সরকারি চাকরির প্রশ্ন কিন্তু অন্যান্য পরীক্ষার তুলনায় অনেকটাই সহজ আসে। তো চলো, আজকে আমরা যেই চাকরির পরীক্ষা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেই চাকরির নাম হলো আইসিডিএস 2026। তোমরা জানোই আইসিডিএস এর বিরাট বড় একটা ভ্যাকেন্সির কিন্তু নোটিফিকেশন সামনেই আসতে চলছে। তো সেই ভ্যাকেন্সি কত হতে পারে, এই আইসিডিএস এর কি কি পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেই পোস্ট, তাদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এছাড়াও সিলেবাস কি, এক্সাম প্যাটার্ন কি হবে, সমস্তটাই আজকে তোমরা জানবে আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলো, আমি শ্রেয়শ্রী ম্যাম, ওয়েলকাম টু এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস। তো চলো, আজকে আমরা আইসিডিএস 2026 এ আমরা দেখবো যে আইসিডিএস 2026 এর টোটাল ভ্যাকান্সি কত। টোটাল ভ্যাকান্সি দেখতেই পাচ্ছ 16,000 প্লাস, 16,000-এরও বেশি কিন্তু এর ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে রয়েছে সুপারভাইজার, ওয়ার্কার, অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার। তো এই তিনটে সাধারণত পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই যেটা করতে পারবে সেটা হলো এই তিনটে পোস্টে। তো চলো, মাত্র 60 দিনের প্রস্তুতি করবে এবং তোমরা এই চাকরিটা কিন্তু অনায়াসেই ক্র্যাক করে নিতে পারবে। তো সব কিছু তোমাদের ডিটেলসে বলার পর এটাও তোমাদের জানাবো যে কিভাবে তোমাদের 60 দিনে কিভাবে প্রস্তুতি নেবে এবং কিভাবে প্রস্তুতি নেওয়ার পর তুমি কিন্তু সহজেই এই এক্সামটা ক্র্যাক করে নিতে পারবে। তো চলো, পুরো ভিডিওটা আমরা দেখতে থাকি। পুরো ভিডিওটা দেখবে একদম শেষ অবধি। যেখানে তোমার কোনো রকম বুঝতে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। তো চলো দেখি। তো শুরু করার আগে আমি বলে দিই যে পশ্চিমবঙ্গের মহিলারাই শুধুমাত্র এই চাকরির পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে পারবে। তো মহিলাদের জন্য বলতে পারো এটি একটি সুবর্ণ সুযোগ। সরকারি চাকরি, তার সঙ্গে শুধুমাত্র মহিলারা থাকবে তোমার কম্পিটিশনে। এবার এখানে বলে দিই, টোটাল শূন্য পদ কত হবে? 16,000। এই 16,000-এর মধ্যে 15,000 থাকবে অঙ্গনারী কর্মী আর সহায়িকাদের পদে থাকবে 15,000। বাকি 1000টি পদ থাকবে সুপারভাইজার পদের জন্য অ্যাপ্লিকেবল। ওকে, এইবার আমি দেখি যে এই চাকরির প্রধান সুবিধা কি। এই চাকরি প্রথমত শুধুমাত্র মহিলারা দিতে পারবে, তার ফলে এখানে প্রতিযোগিতা কি হবে? অনেকটাই কিন্তু কম হবে। সেই সঙ্গে এর বেশি শূন্যপদ মহিলাদের ওপর বিশেষভাবে এখানে গুরুত্ব দেওয়া হবে। ফলে মহিলাদের সম্ভাবনা, চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু এই ক্ষেত্রে অনেকটাই বেশি। ঠিক আছে, এবার আমি দেখব যে আমাদের একাডেমি, তোমাদের বলে দিই, হ্যাঁ, আমাদের একাডেমি কিন্তু আইসিডিএস এর নিউ ব্যাচ ওপেন করছে। 2026 আইসিডিএস এর যে নিউ ব্যাচটা ওপেন হচ্ছে সেটা হলো আইসিডিএস ক্র্যাশ কোর্স, যেটা তোমার আগস্ট মাস, মানে এই মাস থেকেই কিন্তু শুরু হবে। তো তোমরা যারা ভাবছো যে আমি কোথাও থেকে ইউটিউব বাদ দিয়েও আমি কোনো কোচিং সেন্টারের সাহায্যে আমি আমার প্রিপারেশনটা করব, আমি কিভাবে পড়বো না সব কিছু আমি একটা কোচিং সেন্টারের সাহায্যে যদি তোমরা করতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার যেটা 9474586670 বা 9933586670, এই নাম্বারে ফোন করে অনায়াসে তুমি অফলাইন অনলাইন দু রকমেরই ব্যাচ পেয়ে যাবে। আমাদের কিন্তু আসন সংখ্যা খুবই সীমিত, তো তাড়াতাড়ি
নিজেদের নামটা এনরোল করে দিও। আমাদের ব্যাচ ফিল হয়ে গেলে কিন্তু আর আমাদের নেওয়া কিন্তু সম্ভব হবে না। ওকে, সেই সঙ্গে আমি তোমাদের বলে দিই যে আমাদের এখানে সফলতা, তুমি এখানে আমাদের স্বপ্ন নয়, এবার তুমি হবে সফল। তো তার জন্য আমাদের আইসিডিএস ব্যাচে তোমাদের জন্য কি রাখা হয়েছে, তোমরা তো অনলাইন অফলাইন দুটো মোডে ক্লাস পাচ্ছ, সঙ্গে পাচ্ছ মক টেস্ট, তাছাড়াও পাচ্ছ ক্লাস নোট, স্টাডি মেটেরিয়াল, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য মান্থলি ম্যাগাজিন, মেন্টারশিপ, ব্লগ সিস্টেম এবং লাইব্রেরি অ্যাক্সেস। হ্যাঁ, তুমি যদি সব বই কিনতে না পারো, তুমি আমাদের লাইব্রেরি ইউজ করে কিন্তু বই আমাদের লাইব্রেরিতে এসেও পড়তে পারবে, লাইব্রেরি থেকে বই নিয়ে গিয়েও বাড়িতে পড়ার সুযোগ পাবে। তো পুরোটাই আমাদের স্টুডেন্টসদের কিন্তু প্রোভাইড করা হয়। তো তাড়াতাড়ি নিজেদের নাম এনরোল করে দাও। নাম্বার হলো 9474586670 বা 9933586670। ওকে, তো চলো আমরা দেখি যে এই অঙ্গনারী হেল্পার, অঙ্গনারী ওয়ার্কার এবং সুপারভাইজারের জন্য আমাদের কি কি প্রয়োজন। তার আগে আমি বলে দিই আইসিডিএস, যেটা আমরা জানি আইসিডিএস মানে হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। এই আইসিডিএস স্কিমটা কেন চালু হলো? দেখো, তুমি যে কোনো এক্সাম দেওয়ার আগে সেই এক্সামের হিস্ট্রি কিন্তু তোমার জানা উচিত। এই এক্সামের হিস্ট্রি কেন জানা উচিত? তুমি যে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তার কাজ কি, সেটা কেন চালু করার প্রয়োজন পড়লো সরকারের। এটা যেমন তোমার ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে, তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সেই সঙ্গে তুমি যে চাকরির জন্য নিজেকে প্রিপেয়ার করছো সেই চাকরির জন্য নিজের প্রিপারেশনের ক্ষেত্রেও তুমি কার জন্য পড়ছো সেটাও তোমার জানা উচিত। তো চলো, প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হলো এই যে আইসিডিএস স্কিম সেটা কেন চালু করা হলো। তখন 1971 সাল। 1971 সাল বললেই আমাদের মাথায় কিন্তু আসে কি? মাথায় আসে ভারত সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের কথা। আমরা জানি 1971 সালে আমাদের কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, ভারত পাকিস্তানের কি নিয়ে? তখন বাংলাদেশে চলছিল মুক্তিযুদ্ধ এবং এই মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাহায্য করছিল আমাদের ভারত। তো ভারত বাংলাদেশকে সাহায্য করার জন্য ভারত আর বাংলাদেশ একদিকে ছিল এবং পাকিস্তান ছিল অপরদিকে। তো ভারত এই যে সাহায্য প্রদানের সঙ্গে বাংলাদেশে যেমন একটা সংকটময় পরিস্থিতি ছিল, সেই সংকটময় পরিস্থিতি শুধু বাংলাদেশে না ভারতেও কিন্তু ছিল। পশ্চিমবঙ্গ একদম বাংলাদেশ সংলগ্ন হওয়ার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধার এফেক্ট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রচন্ড ভাবে পড়েছিল বলতে পারো। এই সময় আমাদের পশ্চিমবঙ্গে দেখা গিয়েছিল প্রচন্ডভাবে খাদ্য সংকট, সেই সঙ্গে মুদ্রাস্ফীতি, খরা দেখা গিয়েছিল, তাছাড়াও স্বাস্থ্য সংক্রান্ত তো ভীষণ প্রবলেম দেখা দিয়েছিল। সব থেকে বেশিটা প্রবলেম যেটা মানুষেরা সম্মুখীন হয়েছিল সেটা হলো শিশু মৃত্যু এবং মাতৃ মৃত্যুর হার কিন্তু সেই সময় প্রচন্ড হারে বেড়ে গেছিল। এবার কি হয়েছিল, পশ্চিমবঙ্গে এমনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য এমনি খাদ্য সংকট চলছিল, সেই সঙ্গে বাংলাদেশ থেকে যখন রিফিউজিরা আমাদের পশ্চিমবঙ্গে যখন এসে হাজির হয় সেই ক্ষেত্রে কি এমনি আমরা খাদ্য সংকটে ভুগছিলাম, তার মধ্যে যদি আরো বহিরাগত মানে বাংলাদেশ থেকে যদি কেউ এসে আমাদের ভারতবর্ষে আশ্রয় নেয় সেই ক্ষেত্রে এই যে খাদ্য সংকটের পরিমাণ কিন্তু সেক্ষেত্রে আরো বেড়ে গিয়েছিল, সেই সঙ্গে মুদ্রাস্ফীতি। তো এই জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্যই কিন্তু আমাদের আইসিডিএস স্কিম কিন্তু আমাদের ভারত সরকার সেই তৎকালীন চালু করেছিল। তাহলে এই 1971 সালে যখন ভারতে শরণার্থীরা আসে তখন ভারত তো এমনি খাদ্য সংকটে ভুগছিল, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, জিনিসপত্রের ঘাটতি এমনি ভুগছিল, সেটা আরো কি করে বাড়িয়ে দেয়। তার সঙ্গে এই সময় 1972 সালে বিশাল বড় ভয়াবহ খরা কিন্তু দেখা দিয়েছিল। এর ফলে তখন 1975-এর আগে যদি দেখি শিশু মাতৃ অপুষ্টি এবং মৃত্যুর হারও কিন্তু অনেক বেড়ে গেছিল। তার জন্য ঠিক 2 অক্টোবর 1975 সালে গান্ধী জয়ন্তীতে ভারত সরকার যিনি ছিলেন সেই সময়কার ভারত সরকার আইসিডিএস স্কিমটি কিন্তু তিনি চালু করেন। আইসিডিএসটা কি চলো দেখি। আইসিডিএস হলো ভারত সরকারের একটি মুখ্য প্রকল্প যার মাধ্যমে শিশু, কিশোর, কিশোরী, গর্ভবতী মহিলা, স্তনদানকারী মায়েদের সামগ্রিক বিকাশ কিন্তু সাধন হয় এই আইসিডিএস পরীক্ষার মাধ্যমে, আইসিডিএস কর্মীদের সহায়তায়। ঠিক আছে, সেই সঙ্গে এই আইসিডিএস এর মেন লক্ষ্য বা মেন গোল কি? মেন গোল হলো শিশু, যারা 0 থেকে 6 বছরের শিশু রয়েছে, কিশোরী মেয়ে,
গর্ভবতী মহিলা, স্তনদানকারী মায়েদের পুষ্টি, স্বাস্থ্য উন্নতি করা, তাদের সর্বাঙ্গীন বিকাশ সাধন করাই হলো এই আইসিডিএস এর মেন লক্ষ্য। আইসিডিএস যারা রয়েছেন কর্মী, তারা কোন কোন দিকে তারা খেয়াল রাখে? প্রথমত হলো সম্পূরক পুষ্টি, মাতৃ এবং শিশুদের পুষ্টি সঠিকভাবে সরবরাহ হচ্ছে কিনা সেটা তারা কিন্তু সেই ব্যাপারে অবশ্যই লক্ষ্য রাখে। সেই সঙ্গে আমাদের কিন্তু পূর্ব প্রাথমিক আনুষ্ঠানিক শিক্ষার উপরও কিন্তু এইদিকে নজরপাত করা হয়। দেখো, আমরা এখন বর্তমানে প্লে স্কুলের কথা জানিয়েছি, কিন্তু আইসিডিএস এ কিন্তু অনেক আগে থেকেই আমাদের কিন্তু প্রি স্কুল বা পূর্ব প্রাথমিক আনুষ্ঠানিক শিক্ষার কিন্তু ব্যবস্থার কথা বলা হয়েছে। ঠিক আছে, সেই সঙ্গে কি স্বাস্থ্য পরীক্ষা, মা এবং শিশুর ঠিক প্রতি মাসে স্বাস্থ্য পরীক্ষা কিন্তু এই তোমার আইসিডিএস স্কিমের মধ্যে এটি কিন্তু ইনক্লুডেড। তাছাড়াও কি টিকাকরণ, শিশুদের সঠিকভাবে টিকাকরণ করা, স্বাস্থ্য পুষ্টি শিক্ষা এবং রেফারেল যে আরো সার্ভিস রয়েছে সেগুলো প্রদান করাই কিন্তু আইসিডিএস কর্মীদের মেন লক্ষ্য। তাহলে তোমাদের আইসিডিএস অ্যাজ এ কর্মী তোমাদের কি কি কাজ করতে হবে তোমরা আশা করি বুঝতে পেরেছো। শিশু মাতৃদের পুষ্টির দিকে খেয়াল রাখতে হবে, সেই সঙ্গে টিকাকরণ, প্রি স্কুল, এছাড়াও স্বাস্থ্য পরীক্ষা এবং আদার্স যে স্বাস্থ্য রিলেটেড যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্ত দিকে কিন্তু তোমাদেরকে দৃষ্টিপাত করতে হবে। ঠিক আছে, এইবার যদি দেখি যে আইসিডিএস এর যে এক্সাম, সেই এক্সামের যে পোস্টিং বা পোস্ট রয়েছে, এই পোস্টকে আমি তিনটে পার্টে ডিভাইড করি। একটা কি সুপারভাইজার, সেকেন্ড হলো অঙ্গনারী কর্মী এবং থার্ড হলো অঙ্গনারী সহায়িকা। এই তিনটে প্যাটার্ন কিন্তু রয়েছে তোমার এক্সামের। ঠিক আছে, সুপারভাইজার কারা এলিজিবল? যারা স্নাতক পাস তোমরা যারা আছো তারা কিন্তু এই সুপারভাইজার পরীক্ষার জন্য এলিজিবল। এই সুপারভাইজার পরীক্ষায় বয়স কত প্রয়োজন? বয়স তোমার 18 থেকে 39 বছর পর্যন্ত তোমার বয়সের সীমা রয়েছে। তোমার এখানে যোগ্যতা কি? যোগ্যতা হবে হলো স্নাতক পাস। সেটা তুমি যে কোনো ভাবে হতে পারো, সেটা অনার্স থাকো কি পাস কোর্সে করো, সব স্নাতক পাস হলেই কিন্তু তুমি সুপারভাইজারের জন্য এলিজিবল। এছাড়াও তোমার কাজ কি হবে? কাজ হলো তোমার অঙ্গনারী যে কেন্দ্রগুলো থাকবে তার তুমি হেড থাকবে, ফলে সেই অঙ্গনারী কেন্দ্রগুলোকে তদারকি করা, পর্যবেক্ষণ করা এবং পরিচালনা করাই হবে তোমার মেন কাজ। এছাড়াও পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় তুমি চাকরির পরীক্ষায় পাশ করে, ইন্টারভিউ পাশ করার পর তোমার পোস্টিং কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যের যে কোনো জেলায় কিন্তু তোমার পোস্টিং হতে পারে। ওকে, নেক্সট যদি আমি দেখি এর বেতন কত? বেতন হলো 27,000 থেকে 35,000 হলো এর বেসিক পে। ক্লিয়ার? এবার আসি অঙ্গনারী কর্মী। অঙ্গনারী কর্মী যদি দেখি, অঙ্গনারী কর্মীর বয়স সীমা হলো 18 থেকে 45 বছর। এর যোগ্যতা কিসের প্রয়োজন? এর যোগ্যতা হলো মাধ্যমিক পাস বা 10ম পাস হলেই কিন্তু তুমি কি এই অঙ্গনারী কর্মীর জন্য এলিজিবল। এর বেসিক পে কত? 8,000 থেকে 9,000 হলো এর বেসিক পে। তো এর কাজ কি? কাজ হলো তোমার প্রি স্কুলে শিক্ষা প্রদান করা হলো তোমার কাজ থাকবে। এছাড়াও শিশু ও মাতৃ স্বাস্থ্য পুষ্টির দিকে খেয়াল রাখা হবে তোমার কাজ। এবার তোমার পোস্টিং কোথায় হবে? তোমার পোস্টিং তোমার নিজের জেলায়, নিজের ব্লকে কিন্তু তোমার পোস্টিং হবে, মানে তুমি বাড়ির কাছেই কিন্তু তোমার পোস্টিং পাবে। ঠিক আছে, এবার চলো আমি দেখবো অঙ্গনারী সহায়িকা। অঙ্গনারী সহায়িকা এরও বয়স সীমা কত? 18 থেকে 45 বছর অবধি। এর যোগ্যতা কি? 8ম শ্রেণী পাস হলেই কিন্তু তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল। তোমার কাজ কি হবে? কর্মীদের সাহায্য করা, সেই সঙ্গে তোমার নামই অঙ্গনারী সহায়িকা, মানে তুমি কি করবে? তুমি কর্মীদের সাহায্য করবে, সেই সঙ্গে দৈনন্দিন কাজ সামলানো এবং রান্না করা থাকবে হলো তোমাদের কাজ। এবার তোমার পোস্টিং কোথায় হবে? তোমার নিজস্ব জেলা, নিজস্ব ব্লকে কিন্তু তোমার পোস্টিং পড়বে। ওকে, চল এবার আমরা একটা একটা করে আমরা তাদের দায়িত্ব কি, কাজ কি এবং তোমাকে কি কি পড়তে হবে পরীক্ষার জন্য সেই সমস্ত বিষয় আমরা একটা একটা করে জানবো। তো চলো প্রথমে আমরা যদি দেখি, প্রথমে আমাদের রয়েছে অঙ্গনারী যে পদক্রম দায়িত্ব যে ডিভিশন, সেটা আমরা দেখে নিই। একদম আমাদের গ্রাউন্ড লেভেলে রয়েছে কিন্তু অঙ্গনারী সহায়িকারা। তাদের কাজ কি হবে? তাদের কাজ হবে পুষ্টির খাবার প্রস্তুত করা, সেই সঙ্গে সেটাকে পরিবেশন করা কিন্তু তাদের কাজ হবে। অঙ্গনারী সহায়িকাদের যারা পর্যবেক্ষণ করবে তারা কি? তারা হলো
অঙ্গনারী ওয়ার্কাররা। এরা ওদের উপরে থাকবে। তাদের কাজ কি থাকবে? শিশু বৃদ্ধি, স্বাস্থ্য পর্যবেক্ষণ করা, সেই সঙ্গে প্রি স্কুলে কিন্তু শিক্ষা দান করা থাকবে। শিক্ষা দান করার কাজ থাকবে এই অঙ্গনারী কর্মীদের। আর এই অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা যারা থাকবে তাদেরকে কন্ট্রোল করবে, তাদেরকে পর্যবেক্ষণ করবে, তাদেরকে পরিচালনা করবেন হলো সুপারভাইজাররা। তারা থাকবেন যে কোনো একটা অঙ্গনারী সেন্টারের হেড। তো অঙ্গনারী যারা সুপারভাইজার তাদের মেন কাজ কি হবে? অঙ্গনারী কেন্দ্রগুলোর তদারকি করা, সেই সঙ্গে সেটা পর্যবেক্ষণ ও পরিচালনা করা কাজ থাকবে হলো অঙ্গনারী সুপারভাইজারদের। ঠিক আছে, তাহলে চলো প্রথম আমরা যে এক্সামটাকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো আমরা আইসিডিএস এর সুপারভাইজার সিলেকশনের প্রসেস নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আইসিডিএস সুপারভাইজারের যে সিলেকশন প্রসেস, সেই সুপারভাইজার সিলেকশন প্রসেসকে আমরা তিনটে প্যাটার্নে ভাগ করছি, তিনটে টাইপে ভাগ করছি। প্রথম হলো প্রিলি, দেন মেন্স, দেন তোমাদের ইন্টারভিউ থাকবে। তো তোমাদের এখানে প্রিলিমিনারি এক্সাম কত নম্বরের হবে? টোটাল 100 নম্বরের হবে। তারপর প্রিলিমিনারি এক্সামে তুমি যদি পাস করো তাহলে তুমি মেন্স এক্সামের জন্য কোয়ালিফাইড হবে। মেন্স এক্সামে হবে তোমার টোটাল 400 নম্বরের ওপর। মেন্সে তুমি যদি কোয়ালিফাইড করো দেন তুমি ইন্টারভিউর জন্য যাবে। ইন্টারভিউ হবে তোমার 50 নম্বরের। এবার তারপর তোমার মেধা তালিকার ভিত্তিতে তোমার যে পোস্টিং সেটা হবে। এবার আমি বলি তোমার এই যে ফাইনাল মেরিট লিস্ট বা চূড়ান্ত মেধা তালিকা, এটা কোন কোন নাম্বারের উপর ভিত্তি করে হবে? জাস্ট প্রিলিমিনারিটা তোমাদের জাস্ট তোমার মেন্সের এক্সামে বসার জন্য তোমার প্রিলিমিনারি নাম্বারটাকে প্রয়োজন। এই প্রিলিমিনারি নাম্বার কিন্তু তোমার চূড়ান্ত মেধা তালিকায় যুক্ত হবে না। তাহলে চূড়ান্ত মেধা তালিকায় তোমার মেন্সের নাম্বার সঙ্গে ইন্টারভিউ নাম্বার 400 প্লাস 50, 450 নম্বরে তোমার কিন্তু চূড়ান্ত মেধা তালিকা তোমার নাম বেরোবে। তার উপর ভিত্তি করে 450 নম্বরের উপর ভিত্তি করে তোমার নাম কিন্তু চূড়ান্ত মেধা তালিকায় বেরোবে। ওকে, তাহলে আমি যদি দেখি তাহলে এই রিটেন এক্সাম যেটা প্রিলিমিনারি, তাহলে এটা গেল কি আমার সুপারভাইজার এক্সাম ক্ষেত্রে। সেকেন্ড যদি আসি ওয়ার্কার অ্যান্ড হেল্পার সিলেকশন প্রসেস বা কর্মী এবং সহায়িকাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে, তাহলে এখানে দেখবো যে তাদের কিন্তু জাস্ট দুটো প্যাটার্ন মানে দুটো টাইপস রয়েছে। ফার্স্ট হলো আমাদের প্রিলিমিনারি, দেন হলো ইন্টারভিউ। তাদের কিন্তু তিনটে না, শুধু সুপারভাইজারের ক্ষেত্রে তোমাকে তিনটে স্টেপ কিন্তু ক্লিয়ার করতে হবে। বাকি তুমি যদি কর্মী বা সহায়িকা এক্সামের জন্য তুমি যদি প্রিপারেশন নাও বা সেই এক্সাম তুমি যদি বসো, তাহলে সেক্ষেত্রে তোমাকে জাস্ট দুটো এক্সামে বসতে হবে। একটা হলো তোমার প্রিলিমিনারি আর সেকেন্ড হলো তোমার ইন্টারভিউ। প্রিলিমিনারি হবে তোমার টোটাল 90 নম্বরের আর ইন্টারভিউ হবে টোটাল 10 নম্বরের। তাহলে তোমার এখানে টোটাল মার্কস থাকবে 100 নম্বরের। ঠিক আছে, তাহলে এই 100 নম্বরে তোমার কিন্তু যারা কর্মী এবং সহায়িকা এক্সামের জন্য যারা ভাবছো নিজেদের প্রিপারেশন নেবে, তারাই 100 নম্বর কিন্তু তাদের কাছে টার্গেট। তুমি এই 100 নম্বরটাকে তোমার টার্গেট করে নেবে। ঠিক আছে, এবার আমি বলে দিই তোমার সুপারভাইজার এক্সামে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, কিন্তু যদি অপর পক্ষে দেখি তোমার কর্মী এবং সহায়িকা পরীক্ষায় কিন্তু কোনো রকম নেগেটিভ মার্ক কিন্তু থাকবে না। এর ফলে কিন্তু তুমি সমস্ত এক্সামের যে কোশ্চেন্স রয়েছে সেই কোশ্চেন্সের আনসার কিন্তু নির্দ্বিধায় করে আসতে পারবে। ঠিক আছে, তো চলো এবার আমরা পড়বো যেটা আমরা দেখবো সেটা হলো আইসিডিএস সুপারভাইজারের পুরো নিয়োগ প্রক্রিয়া, সেই সঙ্গে আইসিডিএস সুপারভাইজারের সিলেবাস সম্বন্ধেও কিন্তু আমরা জানবো। দেখো আইসিডিএস সুপারভাইজারের যদি নিয়োগ প্রক্রিয়া দেখি তাহলে এটা হবে টোটাল 3টে স্টেজে। কটা স্টেজ? 3টে স্টেজ। প্রথম স্টেজ হলো প্রিলিমিনারি, দেন হলো মেন্স, তারপর হলো ইন্টারভিউ। তাহলে এখানে তোমাকে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে? এই 3টে স্টেজের কথা তোমাকে মাথায় রাখতে হবে। তার মানে প্রিলিমিনারি তো বললাম তোমার 100 মার্কসে থাকবে, টোটাল 100 মার্কসে থাকবে। মেন থাকবে তোমার টোটাল 400 মার্কস, আর দেন তোমার হবে ইন্টারভিউ। ইন্টারভিউ কিন্তু তোমার টোটাল থাকবে হলো 50 মার্কসের। টোটাল 50 মার্কসে তোমার থাকবে ইন্টারভিউ। তাহলে দেখো আইসিডিএস এ তোমাকে আগেও বললাম আর একবার বলে দিই, আইসিডিএস এ তোমার বয়স সীমা কত? 18 থেকে 39 বছর হলো তোমার বয়স সীমা। তোমার যোগ্যতা হলো স্নাতক পাস। তুমি যদি স্নাতক পাস হয়ে থাকো তাহলে তুমি এর জন্য কোয়ালিফাইড। এছাড়াও তোমার স্যালারি থাকবে হলো প্রতি মাসে 7,000 থেকে 35,000-এর মধ্যে বেসিক পে। ওকে, এবার চলো আমি একবার পুরো ডিটেলসটা জেনে নিই আমাকে কি কি পড়তে হবে। দেখো প্রথমে আসি প্রিলিমিনারি।
প্রিলিমিনারি ক্ষেত্রে তোমাকে বললাম 100 নম্বরের টোটাল পরীক্ষা হবে। এই 100 নম্বরের পরীক্ষার তোমার যে ফরম্যাট বা ধরন সেটা হবে হলো এমসিকিউ প্যাটার্নে। তোমার কিন্তু ওএমআর শিটে তোমার এই 100 নম্বরের এক্সাম কিন্তু তোমার নেওয়া হবে। এই 100 নম্বরে তোমার কিন্তু যেটা ভাষা থাকবে, কোশ্চেনের যেটা ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা কিন্তু বাইলিঙ্গুয়াল কোশ্চেন থাকবে। মানে তুমি বাংলা মিডিয়ামে যদি হও তাহলেও তুমি বাংলা কোশ্চেন পেয়ে যাবে, পাশে তুমি ইংলিশ কোশ্চেনটাও পাবে। তুমি যদি ইংলিশ মিডিয়ামে হও তাহলেও কিন্তু তুমি এই এক্সামে তুমি বসতে পারবে। সেক্ষেত্রে কিন্তু তোমার ল্যাঙ্গুয়েজ এক্সামে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু তুমি কোনো প্রবলেম ফেস করবে না। ঠিক আছে, তো এখানে কিন্তু দ্বিভাষিক বা বাংলা ইংরেজি দুটো মাধ্যমে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে। সময় সময় তোমার 1 ঘন্টা রয়েছে। আর তোমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মেন্সের জন্য নিজের নামকে তুলে ধরা, মানে মেন্সের জন্য নিজেকে তৈরি করাই হলো তোমার প্রিলিমিনারি পরীক্ষার মেন উদ্দেশ্য, যে তোমাকে মেন্সের জন্য কিন্তু বাছাই করতে হবে নিজেকে। ঠিক আছে, এবার আমি বলি যে এখানে তোমাকে কি কি সাবজেক্টের উপর জোর দিতে হবে। তোমার রিজনিং থাকবে, জেনারেল নলেজ মানে সাধারণ জ্ঞান থাকবে, এবং থাকবে হলো অ্যারিথমেটিক মানে ম্যাথমেটিক্স। তাহলে ম্যাথমেটিক্স, রিজনিং এবং জেনারেল নলেজ থাকবে তোমার প্রিলিমিনারিতে। এবার চলো আমি দেখে নিই যে আমাকে কি কি পড়তে হবে। প্রথমে দেখো, প্রথমে আমি জেনারেল নলেজ দেখি। সাধারণ জ্ঞানে সুপারভাইজার আমার কি কি প্রয়োজন পড়া। দেখো, তোমাকে মডার্ন হিস্ট্রি ভীষণ ইম্পর্টেন্ট, আধুনিক ইতিহাস, তোমাকে আধুনিক ইতিহাস পড়তে হবে সাধারণ জ্ঞানের মধ্যে। সেই সঙ্গে ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাধারণ জিকে, যাকে আমরা স্ট্যাটিক জিকে বলি। তো সব কিছুই কিন্তু তোমার থাকবে সাধারণ জ্ঞানের মধ্যে। এবার আসি আমরা গণিতের মধ্যে। গণিতের মধ্যে আমাকে পড়তে হবে লাভ ক্ষতি, শতকরা, গড়, অনুপাত সহানুপাত এবং সময় ও কাজ। এই যে 5টা চ্যাপ্টার যদি তুমি খুব ভালো করে করো তাহলে কিন্তু তোমার সুপারভাইজারি এক্সাম কিন্তু তুমি এক্সামে কিন্তু কোয়ালিফাইড হয়ে যাবে, এবং ম্যাথস কিন্তু তুমি মোটামুটি কোন আনসার করে আসতে পারবে। ঠিক আছে, এরপর আসছি রিজনিং। রিজনিং এ আছে ভেন ডায়াগ্রাম, কোডিং ডিকোডিং, রক্তের সম্পর্ক এবং দিক নির্ণয়। এই 4টে রয়েছে তোমার রিজনিং এ। ভীষণ ইজি টপিক, ভীষণ ইজি চ্যাপ্টার। তোমাকে জাস্ট এই 4টে টপিক ভালো করে রিজনিং এ করতে হবে। ম্যাথে জাস্ট তোমাকে লাভ ক্ষতি, শতকরা, গড়, অনুপাত সমানুপাত, সময় কাজ ভালো করে করতে হবে। আর যদি সাধারণ জ্ঞান দেখি, আধুনিক ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাধারণ জিকে, এই সম্বন্ধে তুমি নলেজ রাখো এবং তাহলে কিন্তু তুমি পারবে প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করতে। চলো এবার আমি দেখি ফেজ 2 মানে মেন্স এক্সাম। মেন্স এক্সাম আগেই বলেছি যে টোটাল কত মার্কসের হবে, 400 মার্কস, মানে 400 মার্কসে কিন্তু এক্সাম হবে। এখানে 400 মার্কসকে আমাদের 4টে ডিপার্টমেন্টে ভাগ করেছে। 4টে ডিপার্টমেন্ট, ইচ ডিপার্টমেন্ট তোমার 100 মার্কস করে। তো প্রথমেই দেখতে পাচ্ছ ইংলিশ, ইংলিশে রয়েছে 100 মার্কস। তারপর হলো পেপার 2 বাংলা বা তোমার যেটা মাতৃভাষা হবে সেই পেপারটায়, সেই পেপারেও তোমার থাকবে কি 100 মার্কস থাকবে হলো সেই পেপারে তোমার। থার্ড পেপার যেটা সেটা হলো জেনারেল স্টাডিজ, যেখানেও তোমার থাকবে 100 নম্বর। ফোর্থ পেপার হলো অ্যারিথমেটিক এবং রিজনিং, অঙ্ক এবং তোমার রিজনিং, সেখানেও তোমার থাকছে 100 নম্বর। এটা থাকছে তোমার মেন্স এক্সাম। মেন্স এক্সামে তোমার কিন্তু ইচ পেপার, প্রত্যেকটা পেপারে তোমার 90 মিনিট করে তুমি সময় পাবে। প্রতিটি পেপারের মান তাহলে কত হচ্ছে, 100 হচ্ছে 4টে পেপার, তাহলে টোটাল 400 নম্বরে তোমার মেন্স এক্সাম হবে। ঠিক আছে, এবার তুমি যদি মেন্স এক্সাম কোয়ালিফাইড করে যাও তখন তুমি যাবে ইন্টারভিউতে। তাহলে তার আগে মেন্স এক্সামে দেখি তোমাকে ইংলিশে তো দেখলাম 100 নম্বর আছে, তাহলে ইংলিশে কি কি তোমাকে পড়তে হবে। ইংলিশে তোমাকে জানতে হবে যেগুলো সেগুলো রিপোর্ট ড্রাফটিং, সেই সঙ্গে তোমাকে জানতে হবে প্রেসেস, এছাড়াও তোমাকে জানতে হবে সামারি রাইটিং, এটা তোমাকে ইংলিশে জানতে হবে। সেই সঙ্গে ট্রান্সলেশন, বাংলা থেকে ইংরেজি অনুবাদ, আর গ্রামার, সেখানে ন্যারেশন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ তোমার কিন্তু সেখানে থাকবে। এবার যদি দেখি আমার পেপার 2 মানে বাংলা পেপার, বাংলা পেপারে তোমার থাকবে হলো প্রতিবেদন রচনা এবং সারাংশ লেখা। সেই সঙ্গে এখানেও ট্রান্সলেশন থাকছে, কিন্তু যেহেতু এটা বাংলা তাই এখানে উল্টো থাকবে, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, বা তুমি যে মাতৃভাষা পরীক্ষা দিচ্ছ সেই মাতৃভাষায় অনুবাদ থাকবে ইংরেজি থেকে। ঠিক আছে, এবং থার্ড থাকছে গ্রামার, গ্রামারের মধ্যে থাকবে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন। এটা থাকছে তোমার পেপার 1, পেপার 2। এবার চলো আমি একবার দেখে নিই পেপার 3 অ্যান্ড পেপার 4। পেপার 3 তে থাকছে হলো তোমার জেনারেল স্টাডিজ,
যার মধ্যে হাইলি ফোকাস করা হয় লাইফ সায়েন্সের ওপর। লাইফ সায়েন্সের নিউট্রিশন, ভিটামিনস, মিনারেলস, ডিজিজ, ভ্যাকসিনেশন, এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হলো তোমার মেইনস এক্সামের জন্য। এখান থেকে কিন্তু ওই 100 নম্বরের প্রচুর কোশ্চেন কিন্তু এখান থেকে দেওয়া হয়। এছাড়াও তোমাকে আর কি পড়তে হবে, হিস্ট্রি, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স। এনভায়রনমেন্টাল সায়েন্সটাও কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট লাইফ সায়েন্সের মতো। তাছাড়াও তোমাকে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের সম্বন্ধেও নলেজ রাখতে হবে। এবার আসি ম্যাথস এবং রিজনিং এর ক্ষেত্রে। ম্যাথস এবং রিজনিং আমাদের জানি, আমাদের রিজনিং দু রকম হয়, ভার্বাল এবং নন ভার্বাল। তো রিজনিং আমাদের নন ভার্বাল এবং ভার্বালটা আমাদের রেডি করতে হবে। সেই সঙ্গে ম্যাথস যদি দেখি, ম্যাথসে আমাদের থাকবে শতকরা, লাভ ক্ষতি, সরল ও চক্রবৃদ্ধি সুদ এবং কিছু পরিমিতি মানে মেনসুরেশন, এটাও কিন্তু আমাদের নলেজে রাখতে হবে। ঠিক আছে, কোশ্চেন কিন্তু খুব একটা টাফ আসে না, ভীষণ ইজি আসে। এবার তুমি যদি মেন্সের জন্য কোয়ালিফাইড হও, দেন তুমি থাকবে ইন্টারভিউর জন্য। তুমি কিন্তু ইন্টারভিউ তাহলে তুমি দিতে পারবে। তাহলে ইন্টারভিউ আমাদের সবার একটা খুব ভয়ের বিষয় থাকে যে ইন্টারভিউ তোমাকে কি রকম কোশ্চেন দেবে। এটা তো আমি ইন্ডিভিজুয়ালি করে নিলাম, কিন্তু ইন্টারভিউটা ডিপেন্ড করে আমার সামনের জন আমাকে কি রকম কোশ্চেন করছে তার ওপর, সঙ্গে আমার কনফিডেন্স লেভেল কতটা। তো তার জন্য একদম টেনশন করা দরকার নেই। ইন্টারভিউ একদম তুমি যা যা পড়ে এসছো তার ওপর বেস করে তোমার ইন্টারভিউ হবে। সঙ্গে তুমি যে চাকরিটার জন্য প্রিপারেশন নিচ্ছ সেই চাকরিটার সময় তোমার নলেজ কতটুকু তার ওপর ডিপেন্ড করে তোমার ইন্টারভিউ নেওয়া হবে। তাহলে ইন্টারভিউতে তোমাকে কি কি জানা হবে দেখো। ইন্টারভিউ যে পেপার, ইন্টারভিউ পেপারে তোমার ব্যক্তিগত পরিচয় মানে তোমার ইন্ট্রো, তোমাকে তোমার ইন্ট্রো রেডি করতে হবে। সেই সঙ্গে তোমার কমিউনিকেশন স্কিল, তোমার যোগাযোগ করার দক্ষতা, কারণ তুমি সুপারভাইজার মানে তুমি একটা যদি দেখি তুমি একটা সেন্টারের হেড, তো তোমাকে অবশ্যই যোগাযোগ যে দক্ষতা সেটা কিন্তু তোমার মধ্যে থাকতে হবে। তাছাড়াও শিশু বিকাশ এবং পুষ্টি সম্বন্ধে তুমি কতটা জানো সেটা কিন্তু ইন্টারভিউতে তো যারা থাকবে তারা কিন্তু সেটা দিকে অবশ্যই তোমার কাছ থেকে তারা সেখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে। তাছাড়া তোমাকে কি জানতে হবে, মহিলা ও শিশু কল্যাণে যে প্রকল্প বা স্কিমগুলো আছে সেই সম্বন্ধে কিন্তু তোমার ধারণা থাকতে হবে। তাছাড়াও সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনা, যদি কিছু ঘটনা সাম্প্রতিক হয়ে থাকে বা সাধারণ যে স্ট্র্যাটেজিকে বা এই সমস্ত কিছু রয়েছে বা কারেন্ট অ্যাফেয়ার্স সেই সম্বন্ধে তোমাকে কিছুটা ধারণা থাকতে হবে। এবং তুমি যেই জায়গার বাসিন্দা পশ্চিমবঙ্গ, তোমার যেটা জেলা সেই জেলা সংক্রান্ত কিন্তু ধারণা তোমার কাছে থাকতে হবে। ওকে, এইগুলো হলো ইন্টারভিউ মেন কোর পয়েন্টস। এবার ইন্টারভিউ হবে অবশ্যই অবজেক্টিভ কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, অঙ্গনারী ফাংশন মানে কাজ কি, নিউট্রিশন হেলথ কি, স্কিম কি, কারেন্ট অ্যাফেয়ার্স, তোমার ডিসিশন মেকিং কতটা, প্রবলেম সলভিং এর ক্ষমতা কতটা, এই সমস্তর ওপরই কিন্তু তোমার ইন্টারভিউ হবে। এই সমস্ত দিকে তুমি কতটা পারদর্শী সেটাই কিন্তু ইন্টারভিউতে তোমার কাছ থেকে যারা থাকবে তারা কিন্তু দেখবে তুমি কতটা পারদর্শী। ঠিক আছে, এবার চলো আমরা নেক্সট দেখি যে আমাদের সেকেন্ড যে আমি আলোচনা করলাম পোস্ট নিয়ে সেটা হলো আইসিডিএস ওয়ার্কার বা আইসিডিএস কর্মী। তাহলে এই আইসিডিএস কর্মী বা আইসিডিএস ওয়ার্কার আগেই বললাম এটা দুটো ফেজে হবে, একটা হলো প্রিলিমিনারি ফেজ আর একটা হলো ইন্টারভিউ ফেজ। প্রিলিমিনারি ফেজ সম্পূর্ণ অবজেক্টিভ টাইপের হবে। আগেই বলে দিয়েছি প্রিলিমিনারি এক্সামে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্ক কিন্তু থাকবে না। তাহলে তোমাদের এখানে একটা আগেই তোমাদের একটা স্বাধীন, তোমাদের এক্সামে তুমি কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু স্বাধীনভাবে দিয়ে আসতে পারবে। তোমাদের কিন্তু নেগেটিভ মার্কের নিয়ে কিন্তু কোনো রকম ভয় এখানে থাকবে না। এইবার ইন্টারভিউ হবে ব্যক্তিগত সাক্ষাৎকার, মানে তোমার যেটা ইন্টারভিউ যেমন হয় ঠিক সেভাবে তোমার এখানে ইন্টারভিউ নেওয়া হবে। এবার আইসিডিএস কর্মীতে তোমার বেতন কত, 8,000 থেকে 9,000, বয়স সীমা তোমার 18 থেকে 45 বছর, কোয়ালিফিকেশন তোমার 10ম পাস হলে তুমি এই এক্সামের জন্য এলিজিবল। এবার যদি আমি দেখি প্রথমে আমার প্রথম ফেজ যেটা আমার লিখিত যে এক্সামটা রয়েছে সেটা হলো আমার প্রিলিমিনারি এক্সাম। প্রিলিমিনারি এক্সাম আগেই বললাম তোমার প্রিলিমিনারি এক্সাম টোটাল হবে হলো তোমার 90 মার্কসের ওপর। কত মার্কসের ওপর? 90 মার্কসের ওপর। এই 90 মার্কসের মধ্যে 75 নম্বর থাকবে তোমার এমসিকিউ, 75 মার্কস থাকবে তোমার এমসিকিউ, আর বাকি 15 মার্কস থাকবে হলো 150 ওয়ার্ড বেঙ্গলি এসে। মানে তুমি তোমার জেলা সম্বন্ধে বা তুমি তোমার রাজ্য সম্বন্ধে কতটা জানো তার উপর তোমাকে 150 শব্দের মধ্যে কিন্তু একটা বাংলা প্রবন্ধ কিন্তু লিখতে
হবে। সেটা কত নম্বরে আছে, সেটা 15 নম্বরের। বাকি 75 নম্বর থাকবে তোমার এমসিকিউ। সময়সীমা হলো 3 ঘন্টা, 3 ঘন্টা হলো তোমার সময়সীমা। আর তারপর থাকবে 10 নম্বরে তোমার ইন্টারভিউ। ওকে, তাহলে চলো আমি দেখি এই 90 নম্বরের মধ্যে আমাকে কি কি বিষয় পড়তে হবে। তাহলে দেখো, 90 নম্বরের মধ্যে 15 নম্বর তো আমরা জেনেই নিলাম যে বাংলা আমাকে প্রবন্ধ লিখতে হবে। সেই বাংলা প্রবন্ধ আমাদের কোন কোন বিষয়ের উপর জানতে হবে, একটা হলো নিজস্ব জেলা রাজ্য তো রয়েছে, তাছাড়াও নারী শিক্ষার গুরুত্ব কি, পুষ্টির প্রয়োজনীয়তা কি, শিশু শিক্ষা, স্বচ্ছতা অভিযান, এছাড়াও বিভিন্ন স্কিম সম্বন্ধেও কিন্তু আমাদের প্রবন্ধ লিখতে দিতে পারি। এবার যদি দেখি বাকি 75 নম্বর, বাকি 75 নম্বরের মধ্যে তোমার একটা রয়েছে হেলথ অ্যান্ড সোসাইটি, স্বাস্থ্য ও সমাজ। এর মধ্যে থাকবে জনস্বাস্থ্য, পুষ্টি, শিশুদের বিকাশ, টিকাকরণ, নারীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান, মহিলাদের স্বাস্থ্য প্রকল্প এবং মাতৃত্ব শিশু সুরক্ষা কিন্তু তোমার থাকবে এই স্বাস্থ্য ও সমাজের মধ্যে। তারপর থাকবে হলো তোমার গণিত। গণিতের মধ্যে আগে আলোচনা করেছে অনুপাত অনুপাত, অংশীদারি কারবার, লাভ ক্ষতি, নৌকা স্রোতের অঙ্ক, শতকরা, এই সমস্ত কিছুই কিন্তু থাকবে আমার এই গণিতের মধ্যে। মানে তোমার পাটিগণিতটা তোমাকে ভালো করে করতে হবে। এবার আসছে সাধারণ জ্ঞানের সম্বন্ধে। সাধারণ জ্ঞানে তোমার থাকবে ইতিহাস, ভূগোল, পলিটি, অর্থনীতি, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই পুরোটাই থাকবে তোমার কিন্তু আমাদের সাধারণ জ্ঞানের মধ্যে। তাহলে বুঝতেই পারছো আমাদের 75 নম্বর হবে এই 3টে টপিকের ওপর, আর বাকি 15 নম্বর হবে আমাদের বাংলা প্রবন্ধের ওপর। তাহলে এইটা থাকছে তোমার প্রিলিমিনারি এক্সাম। তুমি যদি এটাকে কোয়ালিফাই করো দেন তুমি এলিজিবল হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউতে টোটাল মার্কস এখানে দেখতেই পাচ্ছ 10 নম্বর। এই 10 নম্বরের মধ্যে তোমাকে কোন কোন দিক রেডি করতে হবে, অবশ্যই ব্যক্তিগত পরিচয়, সেই সঙ্গে যোগাযোগ দক্ষতা, শিশু বিকাশ ও পুষ্টি, মহিলা ও শিশু কল্যাণমূলক যে প্রকল্প বা স্কিমগুলো আছে সেই সম্বন্ধে তোমাকে ধারণা থাকতে হবে। তাছাড়াও সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনা এবং পশ্চিমবঙ্গ সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন বা তোমার জেলা সম্পর্কিত যে প্রশ্নগুলো হয় বা জেলা সম্পর্কিত তোমার কিন্তু নলেজ থাকতে হবে। ওকে, চলো এরপরে আমি যেটা জানবো সেটা হলো আমাদের লাস্ট পোস্ট, যেটা হলো অঙ্গনারী সহায়িকা নির্বাচন প্রক্রিয়া সম্বন্ধে আমরা জানবো। তো আমি আগে দেখেছি অঙ্গনারী সহায়িকার জন্য আমাদের যে এলিজিবল ক্রাইটেরিয়া বা যোগ্যতা রয়েছে সেটা হলো তোমার 8ম শ্রেণী পাস। এই 8ম শ্রেণী পাস, এরও তোমার দুটো ফেজে এক্সাম হবে, একটা রয়েছে প্রিলিমিনারি এক্সাম, দেন রয়েছে তোমার ইন্টারভিউ। প্রিলিমিনারি এক্সাম যেটা রয়েছে সেটা হলো একদম অবজেক্টিভ টাইপ হবে, এটা হলো যোগ্যতামূলক ধাপ। এখানে তুমি যদি কোয়ালিফাই করো দেন তুমি কোয়ালিফাইড হবে কার জন্য, ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ অবশ্যই তুমি যদি ইন্টারভিউতেও উত্তীর্ণ হও তাহলে তুমি এই পরীক্ষাটা ক্র্যাক করে যাবে এবং তুমি কিন্তু একজন নিজেকে অঙ্গনারী সহায়িকা হিসেবে তুমি দেখতে পাবে। ঠিক আছে, তো চলো এই এক্সামেও কিন্তু তোমার কোনো রকম নেগেটিভ মার্ক নেই। নেগেটিভ মার্কিং না থাকার জন্য তোমার কাছে কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ বলতে পারো। আচ্ছা, এর বয়স সীমা কত? 18 থেকে 45 বছর অবধি। এর স্যালারি কত? স্যালারি হলো 5,000 থেকে 6,500 হলো এর বেসিক পে। তো চলো আমি এই সম্বন্ধে একটু জেনে নিই। এই সম্বন্ধে যদি জানি, আমাকে প্রথমে যে আমার 100 নম্বরের যে পরীক্ষা রয়েছে অঙ্গনারী সহায়িকার, সেটাকে আমরা প্রিলিমিনারিতে 90 এবং ইন্টারভিউতে 10 হিসেবে ভাগ করে থাকি। এই প্রিলিমিনারি 90 এর মধ্যে আমার রয়েছে ল্যাঙ্গুয়েজ, যেটা হলো ভাষা সম্বন্ধে আমাকে জানতে হবে, বাংলা ভাষা, ব্যাকরণ, তারপর আমার যে শব্দ রয়েছে সেই শব্দের সম্বন্ধে আমাকে কি করতে হবে, ভালো জ্ঞান থাকতে হবে। সেকেন্ডে রয়েছে আমার বেসিক জিকে, একদম সাধারণ জিকে। আর তোমার অঙ্গনারী সহায়িকার প্রশ্ন কিন্তু ভীষণ সহজ আসে, ভীষণ সহজ। তো এখানে তোমাকে বেসিক জিকে তোমাকে কি কি বিষয় জানতে হবে, একটা হলো পশ্চিমবঙ্গ এবং ভারতের বেসিক জিকে, সেই সঙ্গে তোমাকে অঙ্ক জানতে হবে। এখানে কিন্তু অঙ্ক ভীষণ ইজি আসে, ভীষণ ইজি বা ভীষণ সহজ কিন্তু এখানে অঙ্ক আসে। ঠিক আছে, ভীষণ সহজ আছে, তো তোমার কিন্তু এইটা অনেকটাই তোমার পক্ষে সুবিধা হবে ক্র্যাক করার। তো অঙ্কে আমাকে কি কি বিষয় জানতে হবে, 5ম থেকে 8ম শ্রেণীর
মানের অঙ্ক কিন্তু তোমাকে এখানে জানতে হবে, মানে বুঝতেই পারছো খুবই সহজ। এর মধ্যে কি থাকবে, যোগ বিয়োগ গুণ ভাগ ভগ্নাংশ এর মধ্যে অন্তর্ভুক্ত। এইটা মিলিয়ে টোটাল থাকবে তোমার 90 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না। এবার তুমি যদি এটাতে কোয়ালিফাইড করো দেন তুমি এলিজিবল হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ সেম ভাবে 10 নম্বর থাকবে। এই 10 নম্বরের মধ্যে তুমি যদি 5 নম্বর পেয়ে যাও, মিনিমাম কিন্তু 10 নম্বরের মধ্যে তোমাকে ইন্টারভিউ ক্র্যাক করতে হলে তোমাকে কিন্তু 5 মার্কস পেতেই হবে। 5 নম্বর পেলেই তুমি কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে, 5-এর কম পেলে কিন্তু তোমার ইন্টারভিউ ক্র্যাক করা মুশকিল। এবার তোমার ইন্টারভিউতে তোমাকে কি কি বিষয়ে তোমার ধারণা থাকতে হবে, একটা হলো ব্যক্তিগত পরিচয়, সেটা তোমাকে তো রেডি করতে হবে, নিজের একটা ইন্ট্রো। সেই সঙ্গে যোগাযোগ দক্ষতা তোমার কতটা পারদর্শী তা অবশ্যই সেটা দেখবে। সেই সঙ্গে শিশু বিকাশ ও পুষ্টি সম্বন্ধে তোমাকে নলেজ থাকতে হবে। তাছাড়াও মহিলা ও শিশু কল্যাণমূলক প্রকল্প বা স্কিম, সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনা এবং পশ্চিমবঙ্গ বা জেলা সম্পর্কিত প্রশ্ন বা জেলা সম্পর্কিত ধারণা কিন্তু তোমাকে থাকতে হবে। তো এই তোমার এই সব মিলিয়ে হলো আমার আইসিডিএস এক্সাম। তো আবার বলে দিই, সুপারভাইজারে তোমার টোটাল কিন্তু 1000টা সিট কিন্তু রয়েছে। তো তোমাদের কাছে কিন্তু এটা ভীষণ বড় একটা সুবর্ণ সুযোগ। 1000টা সিট, তোমার ফেস কিন্তু 3টে প্রিলি, মেন্স অ্যান্ড ইন্টারভিউ। আর তোমরা যদি সেকেন্ড দেখি অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা, সেক্ষেত্রে কিন্তু ফেজ 2টো পাচ্ছ, প্রিলি এবং ইন্টারভিউ, কোনো নেগেটিভ মার্কিং নেই। সব থেকে যেটা বড় সুখবর, এবং তুমি অষ্টম দশম শ্রেণী পাস হলেও তুমি কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল। এবার আমি চলো দেখি যে আমি কি করে পরীক্ষার আগে এই এক্সামটা ক্র্যাক করার জন্য আমার স্টাডি প্ল্যান কি হওয়া উচিত। চলো, স্টাডি প্ল্যান আমি রেখেছি জাস্ট 3 মাস, জাস্ট 3 মাস। ঠিক আছে, তুমি যদি 3 মাস দিতে পারো, মানে 90 দিন দিতে পারো, তাহলে তো খুবই ভালো। এবার তোমার হাতে যদি 3 মাসও না থাকে, তাহলে তুমি 60 দিনেই তুমি ভালো করে পড়েই কিন্তু এই এক্সামটা ক্র্যাক করে নিতে পারবে। তাহলে আমি আজকে যেটা নিয়ে এসেছি সেটা হলো 60 ডেজ, মানে 60 দিনের রূপরেখা। তুমি কিভাবে নিজেকে, যদি চাও যে না কোনো কোচিং সেন্টারে হেল্প না নিয়ে আমি বাড়িতে নিজেকে রেডি করব, তার জন্যই তোমার এই রূপরেখা। তো বাড়িতে তুমি কিভাবে নিজেকে রেডি করবে চলো দেখি। প্রথমে তোমাকে 6 থেকে 8 ঘন্টা প্রতিদিন পড়তে হবে। একটা স্টাডি প্ল্যান থাকতে হবে, যে আমার একটা রুটিন থাকতে হবে যে আমি এই দিনে এই পড়াটাই পড়বো, এবং সেই অনুযায়ী তোমাকে সেই পড়াটা কিন্তু প্রতিদিন নিজের কাছে লয়াল থাকতে হবে, এবং সেই পড়াটা কিন্তু প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করতে হবে, নিজের টার্গেটটাকে পূর্ণ করতে হবে। এই 6 থেকে 8 ঘন্টা তোমাকে স্টাডি প্ল্যান রাখতে হবে। সেই সঙ্গে তোমার কিন্তু যেই টাইমটা পড়ছো সেই টাইমটা কিন্তু সম্পূর্ণভাবে পড়ার দিকেই খেয়াল রাখতে হবে। এবং এই পড়ার সময় তুমি কি কি বিষয়ে লক্ষ্য রাখবে, তুমি আগের বছরে যে প্রশ্ন, সেই প্রশ্ন থেকে প্রথমে সমস্ত চ্যাপ্টার, যেই চ্যাপ্টারগুলো বেশি তোমাকে, যেই জায়গাগুলো, যেই টপিকগুলো বেশি কোশ্চেন এসছে, সেই দিকে তোমাকে কিন্তু বেশি দৃষ্টি আলোকপাত করতে হবে। তো সেই দিকগুলোকে আগে নিজে একটা প্ল্যান করে নাও যে এই টপিকগুলো বেশি আসছে পরীক্ষায়, তো সেই অনুযায়ী নিজে একটা চ্যাপ্টারগুলো পরপর করে লিখে নাও। সেই সঙ্গে চ্যাপ্টার ভিত্তিক তুমি মক টেস্ট দেবে। হাতে লেখা নোট সবসময় ব্যবহার করবে। যখনই আমরা হাতে লিখবো কোনো টপিককে, সেটা কিন্তু এমনি আমাদের মেমোরাইজ হয়ে যায়। এছাড়াও যেই টপিকটা পড়ছি সেই টপিকটা অবশ্যই পুরোটা পড়ার পর তার সামারি একটা পেপারের মধ্যে করবে। তুমি যেই টপিকটা পড়েছো সেটা, সেই পুরো টপিকটাকে একটা মাইন্ড ম্যাপ বা একটা পেপারে পুরো টপিকটাকে জাস্ট মাইন্ড ম্যাপের সাহায্যে করে রাখবে, যাতে পরীক্ষা হলে জাস্ট একবার চোখ বুলালে যেন তোমার পুরো টপিকটা যেন তোমার মাথায় মনে পড়ে যায়। ঠিক আছে, সেই সঙ্গে প্রয়োজন হলে তোমার প্রস্তুতি শুরু করে দাও এখনই। অফিসিয়াল কবে বিজ্ঞপ্তি বেরোবে তার জন্য কিন্তু অপেক্ষা করো না, কারণ পড়ার সব সময় তুমি যে পড়াশোনার পেছনে যে এফর্টটা দিচ্ছ তার অবশ্যই দাম কিন্তু তুমি পাবে। কারণ তুমি অফিসিয়াল কবে নোটিফিকেশন বেরোবে তার জন্য ওয়েট করছো। তোমার পাশেই ধরো যে একজন মেয়ে রয়েছে তোমার জায়গায়, তোমার ব্লকে, সে কিন্তু অলরেডি পড়া শুরু করে দিয়েছে, তো অবশ্যই তুমি তার কাছে কিন্তু পিছিয়ে যাবে। তো অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু তুমি কখনোই ওয়েট করবে না, কারণ নোটিফিকেশন বেরোনোর ঠিক 2 মাসের মধ্যেই দেখবে পরীক্ষা কিন্তু হয়ে যাবে। তো তখন কিন্তু তুমি সময় পাবে না নিজেকে আর রেডি করার। তো এখন থেকেই নিজেকে শুরু করে দাও, প্রস্তুতি আস্তে আস্তে নিতে শুরু করে দাও। সেটা নিজে হতে পারে বা কোনো কোচিং সেন্টারে হতে পারে, যে কোনোভাবেই হোক, কিন্তু পড়াটা তুমি শুরু করে দাও। ওকে,
এবার বলে দিই, তার সঙ্গে যেটা রাখবে প্র্যাকটিস রিভিশন করবে, তাহলে সাকসেস অবশ্যই তুমি পাবে। তো আবার একবার বলে দিই আমাদের নিউ ব্যাচের সম্বন্ধে। তোমরা যারা একদম নিজে যারা প্রিপারেশন নিতে যাচ্ছ, সেলফ স্টাডি করতে যাচ্ছ, তাদের জন্য তো সুখবর, তাদের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ফ্রি অফ কস্ট। তুমি তোমার যে স্টাডি প্ল্যান কেমন হওয়া উচিত, মক টেস্ট যদি দিতে চাও, আমাদের তুমি টেলিগ্রামের সাহায্যে কিন্তু ফ্রি মক টেস্ট দিতে পারবে। তাছাড়াও ফ্রি স্টাডি মেটেরিয়াল, ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য মান্থলি ম্যাগাজিন, ফ্রি ক্লাস নোট কিন্তু টেলিগ্রামের থ্রুতে পেয়ে যাবে, যেটা তোমাদের সেলফ স্টাডি ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট হবে। তাছাড়াও কখন তোমার নোটিফিকেশন বেরোচ্ছে, কখন অ্যাডমিট কার্ড রিলিজ হচ্ছে, এই সংক্রান্তও কিন্তু তুমি সমস্ত আপডেট কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল আমাদের এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস নামেই রয়েছে, তাহলে এক্ষুনি জয়েন করে নাও। আর তোমরা যারা চাইছো না আমি কোনো কোচিং সেন্টারের সাহায্যেই বাড়িতে আমার পড়া হচ্ছে না, সেলফ স্টাডি হচ্ছে না, আমাকে একটা কোথাও ভর্তি হতে হবে যাতে আমি তাদের প্রেশারে আমি নিজে পড়তে পারি, তাহলে আমি বলতে পারবো তোমরা দেখতে পারো আমাদের একাডেমি। আমাদের একাডেমিতে যেটা সবথেকে বড় তোমার সবথেকে বড় স্টুডেন্টদের যেটা হেল্প করা হয় সেটা হলো ফ্রি ডেমো ক্লাসে। তুমি প্রথমে আসবে, এসে ফ্রি ডেমো ক্লাস করবে, যদি তোমার ফ্রি ডেমো ক্লাস করে ভালো লাগে তাহলে তুমি কন্টিনিউ করবে বা অ্যাডমিশন নেবে। তাছাড়া তোমার ফ্রি ডেমো ক্লাস ছাড়া তুমি কখনোই আমাদের কেন কোনো কোচিং সেন্টারে কিন্তু ভর্তি হবে না, কারণ সবার ক্লাস সবার কাছে বোধগম্য হয় না। এবার আমি বলে দিই, প্রথমে তুমি পাবে ফ্রি ডেমো ক্লাস। এছাড়াও আমাদের আইসিডিএস এর নিউ ব্যাচ কিন্তু আগস্ট মাসেই শুরু হয়ে যাচ্ছে। এখানে তুমি অফলাইন অনলাইন ক্লাসেস পাবে, স্টাডি মেটেরিয়াল, ক্লাস নোট, তারপর মান্থলি ম্যাগাজিন পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, লাইব্রেরি অ্যাক্সেস আর মক টেস্ট, প্রত্যেক সপ্তাহে মক টেস্ট পাবে। এছাড়া তোমাদের বহরমপুরে বা মুর্শিদাবাদের আশেপাশে বাড়ি, তোমরা তো অফলাইনে এসেই ক্লাস করে নিতে পারবে। এছাড়া আদার্স আমাদের আশেপাশে আদার্স যেখানে যার বাড়ি রয়েছে, তোমাদের যদি বহরমপুর ব্রাঞ্চ বা কলকাতা ব্রাঞ্চে যেতে অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু অনলাইনেও ক্লাস করে নিতে পারবে। তোমরা যদি ফ্রি ডেমো ক্লাস চাও যে আমি অনলাইনে কিছু ফ্রি ক্লাসেস করব, তাহলেও তোমরা আমাদের যে ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের ফোন নাম্বারটা আমি আরেকবার লিখে দিই, আমাদের ফোন নাম্বার হলো 9933586670। আর একটা নাম্বার লিখে দিই 9474586670। আমাদের এই দুটো নাম্বারে ফোন করে তুমি অবশ্যই তোমাদের নাম এনরোল করে নাও, এবং তাহলে তোমরা ফ্রি ক্লাসেসও পেয়ে যাবে, এর মধ্যে অনেক নোটিফিকেশন পেয়ে যাবে। এবং সব থেকে যেটা বড় কথা সেটা হলো যে এর মাধ্যমে তুমি অনেক রকমভাবে ক্লাসেসের সঙ্গে স্টাডি মেটেরিয়াল, ক্লাস নোটও কিন্তু পেয়ে যেতে পারো। ঠিক আছে, আর যদি আমাদের অ্যাপে ডাউনলোড করতে পারো, অ্যাপের মাধ্যমে কিন্তু অনেক ফ্রি ক্লাসেস পেয়ে যাবে। তো আর দেরি নয়, সিট কিন্তু লিমিটেড, এক্ষুনি নিজেদের নাম এনরোল করে নাও এই নাম্বারে। তাহলে আজকে এইটুকুই থাকলো আইসিডিএস এর নোটিফিকেশন। অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা এই আইসিডিএস এর পুরো সিলেবাস কি আছে, সমস্ত কিছু আমি খুব ভেঙে ভেঙে বলেছি। আশা করি প্রবলেম হবে না, প্রবলেম হলে কমেন্ট বক্স অবশ্যই জানিও, এবং আজকের ভিডিওতে তুমি কতটা উপকৃত হয়েছো সেটাও জানিও। তাহলে আজকের জন্য এইটুকুই। নেক্সট এইরকম ভিডিও যদি পেতে চাও এক্ষুনি তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন বেলটা অন করে নাও, যাতে এইরকম চাকরি সংক্রান্ত বা এরকম প্রস্তুতি সংক্রান্ত কোনো ভিডিও এলে যেন তোমার কাছে সবার প্রথমে আপডেট চলে যায়। তাহলে আজকে এইটুকুই থাকলো, পরের ভিডিওতে তোমাদের আবার সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই।